এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের আইকন ছিল কি? শেখ মুজিবুর রহমান। এবং আমি আজকে আপনাদের কোনো মতামত চাপিয়ে দেব না, কারণ আমি মনে করছি যে আমার সামনে যারা বসে আছেন তারা উদীয়মান ফিলসফার, তারা উদীয়মান পলিটিক্যাল সায়েন্টিস্ট। সুতরাং আপনারা, আমি শুধু ইতিহাস বর্ণনা করব, ডিসিশন দেবেন আপনারা, আপনারা ঠিক করবেন যে শেখ মুজিব কে ছিল, আপনারা ঠিক করবেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। আমি শর্ট বক্তৃতায় আমি বলি যে হাসিনার ফ্যাসিবাদ বা আওয়ামী ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমান, এটা আমি বলি সবসময়। কিন্তু আজকে আমি কোনো বিশেষণ না দিয়ে মুজিবের কর্মকাণ্ড একটু স্মরণ করিয়ে দেবো আপনারা যারা জানেন না। কারণ ওই সময় মুজিবের জামানায় আমি আপনাদের বয়সে ছিলাম, আমি বুয়েটের ছাত্র ছিলাম সেই সময়। বুয়েটে আমি 73-তে ভর্তি হয়েছিলাম, ফার্স্ট ইয়ারে পড়ি। আর মুজিব যখন নিহত হয় তখন আমি বুয়েটে 3rd ইয়ারে 75 সালে। তো এই পিরিয়ডটা আমি কিভাবে দেখেছি আমি বলি আপনাকে, যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবের আমলে, মুজিবের নির্দেশে। কাকে করা হয়েছিল? সিরাজ শিকদার। সিরাজ শিকদারকে প্রথমে গুম করা হয়েছিল, চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছিল। গুমের ডেফিনেশনের মধ্যে যেটা পড়ে, এটা ফুয়াদ জানে, বিকজ হি ইজ অলসো এ ব্যারিস্টার। এবং তাকে মুজিবের নির্দেশে হত্যা করা হয়েছিল, বিচার বহির্ভূত হত্যা, এক্সট্রা জুডিশিয়াল, সাভারে। এবং তার আগে মুজিবের সাথে দেখা হয়েছিল, মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং মুজিবের ধমকে যখন সিরাজ শিকদার মানতে অস্বীকার করেছিল, তখন মুজিব বলেছিল তাকে হত্যা করে ফেলতে। শুধু হত্যাই করে নাই, হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি, শেখ মুজিবুর রহমান যার নাম, তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার। মানে শুধু যে তিনি গুম এবং বিচার বহির্ভূত হত্যা করেছেন তাই নয়, তিনি দমভক্তি করেছিলেন। আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন, শেখ মুজিবের ভাষা। আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা তার এই কুৎসিত ভাষা জিনের সূত্রে, ডিএনএর সূত্রে কার কাছ থেকে শিখেছে আপনারা বুঝতে পারছেন। এটা গেল একটা। বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপি নির্বাচনে কে করেছিলেন? 1973 সালে শেখ মুজিবুর রহমান। প্রথম কারচুপি, যে কারচুপির কথা আমরা জানি এবং আপনাদের জেনারেশন গত 18 বছর ধরে ভোট দিতে পারেন না। সুতরাং বাংলাদেশে আমরা একটা হিসেব করে দেখেছি, যে ছেলে বা মেয়ের বয়স 36 বছর সে ভোট দিতে পারে। 2008 সালে যার বয়স ছিল 18 নিচে, সে তো ভোটার ছিল না। তার সাথে যদি আমি আরো 18 বছর যোগ করি বা তারপরে 16 বছর যোগ করি, তাহলে 34 বছর হয়। সুতরাং 34 বছরের এক তরুণ অথবা তরুণী ভোট দেওয়ার সুযোগ পায় না। তো এই প্রথম কারচুপি, ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। প্রথম স্টেট টেরার, আমি স্টেট টেরার যেটাকে বলি, সেটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। কিভাবে? রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে। রক্ষী বাহিনী ওয়াজ অ্যাবাভ ল। রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারতো, যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারতো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারতো, গুম করতে পারতো। সুতরাং প্রথম যে স্টেট টেরার, সেটা শেখ মুজিব শুরু করেছিলেন। স্টেট টেরার শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দিব। লাল ঘোড়া দাবড়িয়ে দিব বলে তিনি জনগণকে, নাগরিককে বা বাসিন্দাকে, ফুয়াদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন, লাল ঘোড়া দাবড়িয়ে দিব আমার কথা না শুনতে। এবং তখন তার একজন অতি অত্যাচারী ভাগিনা ছিল, যার নাম শেখ মনি, যার ছেলে তাপস, লুটেরাদের মধ্যে একজন, ভয়াবহ লুটেরাদের মধ্যে একজন। দুর্ভাগ্যজনক ভাবে তাপসও নাকি আমাদের ফুয়াদের মতো এক ব্যারিস্টার। তো সেই তাপসের পিতার নাম ছিল শেখ মনির। একটা বিখ্যাত ডায়ালগ ছিল, বিখ্যাত স্লোগান ছিল, আইনের শাসন চাই না, চাই। তাহলে যে দেশে আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই বলা হয়, সেই দেশের কি নাম হওয়া উচিত, সেই শাসন ব্যবস্থার নাম কি হওয়া উচিত, সেটা নির্ধারণের ভার আমি ছেড়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ ফিলোসফার, ভবিষ্যৎ পলিটিক্যাল সায়েন্টিস্টদের হাতে। আমি আজকে কোনো কমেন্ট করবো না, আমি শুধু ইতিহাস বর্ণনা করছি। 1974 সাল
দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। আমার নিজের চোখে দেখা ঢাকা স্টেডিয়ামের বারান্দায় কঙ্কালসার মৃত এবং অর্ধমৃত মানুষের সারি। তারা নড়তে পারে, যারা জীবিত আছে তারা নড়ার শক্তি নাই তাদের। লক্ষ লক্ষ, আমি এরকম শত শত মানুষ দেখেছি ঢাকা স্টেডিয়ামের ওই বারান্দায়, এবং যে সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটা ফুটপাতে পড়ে আছে। আমার নিজের চোখে দেখা মা এবং বাচ্চা মরে পড়ে আছে, আমার নিজের চোখে দেখা অর্ধ উলঙ্গ নরনারী। এবং সেই হয়েছিল সেটা কিন্তু পণ্যের শর্টেজের জন্য হয় না, হয়েছিল হোর্ডিং এর জন্য, হয়েছিল সাপ্লাই প্রবলেমের জন্য। এবং এটার উপরে ডক্টর অমর্ত্য সেনের একটা বড় কাজ আছে, যেখানে তিনি বলেছিলেন ডিস্ট্রিবিউশন ওয়াজ দ্য প্রবলেম, মিনিং গভর্নেন্স ওয়াজ দ্য প্রবলেম। শেখ মুজিবের গভর্নেন্স ওয়াজ দ্য প্রবলেম, যে কারণে এমন নিদারুণ দুর্ভিক্ষ আমাদের দেখতে হয়েছিল 1974 সালে। বাংলাদেশের প্রথম একদলীয় শাসক কি করলেন? শেখ মুজিবুর রহমান। সমস্ত দল নিষিদ্ধ করে দেওয়া হলো এবং বলা হলো এক দেশ। এই ল্যাঙ্গুয়েজটা চিন্তা করেন, স্লোগানটা এক দেশ এক নেতা এক দল। যখনই আপনি এক নেতা এক দল এক দেশ বলবেন, এটা তো একটা ফ্যাসিস্ট রাষ্ট্র নাকি? একটা ফ্যাসিস্ট রাষ্ট্রই তো এটা সম্ভব যে এক দল এক নেতা এক দেশ। আচ্ছা, গেল। বাংলাদেশের সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে? শেখ মুজিবুর রহমান। কারণ সেই বাকশাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছিল, প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল, শুধু 4টি ছাড়া। এই 4টি সরকারি মিডিয়ার দায়িত্ব ছিল গুণকীর্তন করা, বন্দনা করা, যে বন্দনা আপনারা গত 16 বছর দেখতে পেয়েছেন। এই 16 বছরের বন্দনার যে কালচার, ব্যক্তির বন্দনার যে কালচার, ব্যক্তি পূজা, এটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের আমলে। এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে, শেখ মুজিবুর রহমান অথবা ঈশ্বর প্রদত্ত কোনো ব্যক্তির মতো দাঁড়িয়ে আছেন, তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে। শত শত ইউনিভার্সিটির টিচার, শত শত নাম করা পলিটিশিয়ান, এবং সবাই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার কদম বুসি করবার জন্য। এই দৃশ্য আমার দেখা। এবং সবাই, কারণ সবাইকে নেতার কদম, তারপরে বাকশালে যোগদান করতে হবে। বাকশালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কদম বুসি করতে হবে। তো তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা 16 বছর দেখেছেন, আর শেখ মুজিবের শাসনকাল ছিল 3.5 বছর, মাত্র 3.5 বছর। তো 3.5 বছরে যে লোকটি এই সব কর্ম করতে পেরেছিল, সেই লোকটি যদি হাসিনার মতো 15 বছর সময় পেত, তাহলে জনগণের উপরে কি কি করতো আপনারা চিন্তা করে নেন। আপনারা হাসিনাকে বলেন ভয়ানক ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা, তাহলে শেখ মুজিবকে কি বলবেন আপনারা? আবারও আমি বলছি, আজকে আমি কোনো কমেন্ট করবো না, এটা আপনারা করবেন যে শেখ মুজিব, এই যে ফ্যাসিবাদের আইকনকে বলার চেষ্টা করা হচ্ছে হাসিনা খারাপ মুজিব ভালো, কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে। যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে, আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে। সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের, ভারতীয় সাম্রাজ্যবাদের, ইন্ডিয়ান হেজমনির কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে, কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে, কারণ না হলে ফ্যাসিবাদ ফিরবে কি করে? আইকন ঠিক রাখতে হবে। কাজে আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বর্ণনা করে ওই আইকনকে ছুঁড়ে ফেলে দেওয়া। ওই আইকনকে ছুঁড়ে ফেলে দিলে আপনি ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করতে পারবেন। কেউ কেউ এখানে বলেছেন যে ফ্যাসিবাদ চলে গেছে। না, ফ্যাসিবাদ যায় নাই, ফ্যাসিবাদের একজন নেতা চলে গেছে, ফ্যাসিবাদের একজন শাসক চলে গেছে, ভারতের একজন দালাল ফিরে গেছে, যেখান থেকে এসেছিল 81 সালে, 1981 সালে, সেখানে এসে ফিরে গেছে 2024 সালে ছাত্র জনতার মহান বিপ্লবে পরাজিত হয়ে।
কিন্তু ফ্যাসিবাদ ঠিক জায়গায় আছে। আপনাদেরকে একটা প্রমাণ দেই, 3.5 মাস হয়েছে মাত্র, না হাসিনার পতন হয়েছে 3.5 মাসের থেকে 2-1 দিন বেশি হতে পারে, বা 3.5 মাস, 3.5 মাস তো, তাই তো। অথচ গতকাল বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছে তাদের অফিসারদের, আপনারা এটাকে ইগনোর করছেন। আমি দেখতে পাচ্ছি সরকার ইগনোর করছে, রাজনৈতিক দলগুলো ইগনোর করছে, আমি কিন্তু ইগনোর করছি না। সেই নির্বাচনে ফ্যাসিবাদ সমর্থিত প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে 3.5 মাসের মধ্যে। আমাকে বলেন, পৃথিবীর আর কোন দেশে কোন বিপ্লবের 3.5 মাস পরে পরাজিত ফ্যাসিবাদ তারা নির্বাচনে দাঁড়াতে সাহস পেত? তাহলে বাংলাদেশে সাহস পেল কেন? শুধু সাহসই পায় নাই, তারা পালিয়ে না গিয়ে সাহস পেয়েছে এবং তারা জয়লাভ করেছে। আমাকে যুক্তি দেওয়ার চেষ্টা করছে আজকে সরকারের 2-1 জন যে 16 বছরে তারা সবাই সব ফ্যাসিবাদের সহযোগীদের, ছাত্রলীগের পান্ডাদের বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে। তো বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে, সুতরাং ইলেকশন রেজাল্টে তারা ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে। আমার প্রশ্ন দুটো। 1 নম্বর প্রশ্ন, তাহলে এই 3.5 মাস এই ছাত্রলীগের পান্ডারা, পতিত ফ্যাসিবাদের দালালরা চাকরি করলো কেমন করে বাংলাদেশ ব্যাংকে? 3.5 মাসের মধ্যে আপনারা সেখানে কোনো শুদ্ধি অভিযান চালাতে পারলেন না।